নমস্কার, আমি শাশ্বতী। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেলের তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আমি যে দুটি এপিসোড দিয়েছি সেই দুটি এপিসোডেই আপনারা খুব সুন্দরভাবে সাড়া দিয়েছেন, তাই জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেই ঘটনাটি আমার কোনো ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা বা আমার কোনো পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কোনো ঘটনা নয়। এটি আমার এক পারিবারিক বন্ধু, তিনি আমার এই চ্যানেলে ঘটনা শুনে বা গল্পগুলি শুনে উৎসাহিত হয়ে আমাকে তার পরিচিত বা তার শোনা একটি ঘটনা বা তার জানা একটি ঘটনা আমাকে বলেছেন এবং সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিতে যাচ্ছি। তাই আজকের এপিসোডটি আমার কাছে একটু বিশেষ। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ঘটনাটি শুরু করবার আগে সেই পরিচিত কথাগুলি আরেকবার। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেল কোনো ধরনের তন্ত্রমন্ত্র, কোনো ধরনের কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে উৎসাহিত করে না এবং মদ্যপান বা ধূমপানকে কোনোভাবেই সমর্থন করে না। তাহলে শুরু করছি। আজকে যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তিনি আমাকে যেখানকার ঘটনা সেই এলাকার নাম বা সেই গ্রামের নামটি উল্লেখ করতে বারণ করেছেন এবং যার জীবনের এটি ঘটনা তার ডাক নামটি তিনি আমাকে শুধু বলেছেন এবং সেটাই উল্লেখ করতে বলেছেন। তো তার নির্দেশ অনুযায়ী আমি ঘটনাটির যে রূপরেখাটি তৈরি করেছি এবার সেটা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। ঘটনাটি হচ্ছে শিবু বলে একটি ছেলের ঘটনা, জীবনের ঘটনা। এখানে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি যেহেতু শিবু কাকা বলে উল্লেখ করেছেন, তাই আমিও তার সূত্র ধরে এটিকে শিবু কাকা গল্প বলেই উল্লেখ করছি। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছাকাছি একটি গ্রামের, তবে গ্রামের নাম আমি প্রকাশ করছি না। তো শিবু কাকা ছিলেন ছোটোবেলা থেকেই খুব দুরন্ত। তিনি পড়াশুনোতেও খুব একটা যে ভালো ছিলেন তা নয়, তবে খারাপও ছিলেন না। খুব দুরন্ত, ছটপটে, খেলাধুলো করতেন, খুব মিশুকে ছিলেন। তো এইভাবেই তার ছোটোবেলাটা কাটে। প্রাইমারি স্কুল তিনি গ্রামে শেষ করেছেন, তারপর পাশের গ্রামে ছিল হাই স্কুল, সেখানে গিয়ে পড়াশুনো করেছেন। তারপর স্কুল ফাইনাল পাশ করবার পরে তিনি কিন্তু আর পড়াশুনো করতে আগ্রহ দেখাননি, কারণ আরও বেশি পড়াশুনো করবার জন্য তাকে যেতে হতো গ্রামের বাইরে। এবার তিনি ছিলেন এমন একজন মানুষ যে গ্রামের গণ্ডির মধ্যে থাকতেই একটু পছন্দ করতেন। গ্রামে খেলাধুলো, তিনি ছিলেন ফুটবল পাগল। আশেপাশের গ্রামগুলোতে ফুটবল খেলে বেড়াতেন, তো খেলাধুলো করতেন, সমাজসেবা করতেন। সমাজসেবা মানে কার কী লাগবে, ছোটো থেকেই তার এই স্বভাবটা ছিল। কার কী বাড়িতে কী প্রয়োজন, ডাক্তার দেখানো, কারুর যে কোনোভাবেই কোনো প্রয়োজন হলে তার পাশে থাকা এবং মরা পোড়ানো, এসব ব্যাপারে তিনি সেই 14-15 বছর বয়স থেকেই কিন্তু তিনি বিভিন্ন কাজে থাকতেন, খুব উৎসাহ নিয়ে থাকতেন। এবার শিবু কাকা যখন পড়াশুনোতে অনীহা প্রকাশ করলেন, তখন তার বাবা কাকারা কিন্তু খুব একটা জোর আর তাকে করলেন না। এখানে তার পরিবারের কথা একটু বলে নেওয়া দরকার। শিবু কাকাদের ছিল যৌথ পরিবার। তার বাবা আর 2 কাকা, 3 ভাই মিলে তারা একসঙ্গে থাকতেন। তাদের প্রচুর জমি জমা ছিল, বেশ ভালোই জমি জমা ছিল এবং ছিল বেশ বড় একটি মুদিখানার দোকান। তো আশেপাশের বেশ 2-3টে গ্রামের মধ্যে তাদের মুদিখানার দোকানটিই ছিল বেশ বড়, ফলে আশেপাশের গ্রাম থেকেও সেখানে লোকজন কেনাকাটি করতে আসতেন। এবার এই ধরনের একটি পরিবার তারা অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল ছিলেন, সেটা বোঝাই যাচ্ছে। তাই শিবু কাকা যখন পড়াশুনো করতে আর আগ্রহ দেখালেন না, তারাও তখন আর জোর করলেন না, বরং বাবা কাকারা বললেন যে তাহলে আস্তে আস্তে তুমি এবার ব্যবসার কাজ করো বা শেখো, আর চাষাবাদের কাজও শেখো। আর তার ফলে কাটতে লাগলো এইভাবে দিন। ব্যবসা, চাষাবাদ, তারপরেতে খেলাধুলো, ফুটবল খেলা, এইসব নিয়ে শিবু কাকা কাটাতে লাগলেন।
তো এরকম করতে করতে বেশ কয়েকটা বছর কেটে গেল। তখন তিনি বেশ ব্যবসার কাজটা ভালোই শিখে গেছেন, ধরেও নিয়েছেন ভালো ব্যবসাটা। আর জমি জমার চাষাবাদেও তিনি বেশ অনেকটা সময় দিতেন, খেলাধুলো তো করতেনই। তো তার যখন 23-24 বছর বয়স, তখন তার বাবা এবং কাকারা ঠিক করলেন যে এবার শিবুর বিয়ে দেওয়া দরকার। আজকালকার দিনে আমাদের কাছে ব্যাপারটা একটুখানি অস্বাভাবিক মনে হতে পারে যে 23-24 বছরের ছেলের আবার বিয়ে কী, কিন্তু তখনকার দিনে এটা ছিল খুব স্বাভাবিক একটি ঘটনা। তো শুরু হলো ঘটকের আনাগোনা। বেশ কয়েকবার ঘটক আসা যাওয়া করলো, পাত্রীর অনুসন্ধান চলল। তারপরে তাদের গ্রাম থেকে বেশ 4-5টা গ্রাম দূরে একটি গ্রামে একটি পাত্রীকে তাদের পছন্দ হলো, মানে একটি মেয়েকে তাদের পছন্দ হলো। তো সেখানে তারা মানে পাল্টি ঘর ছিল এদের, তো সেখানে বেশ কথাবার্তা চললো। তারপর শিবু কাকার বাবা কাকারা গিয়ে আরও 2-3 জন গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে গিয়ে তারা পাত্রী দেখে এলেন, তাদের পছন্দ হয়ে গেল। এরপরে তারা বললেন যে এবার শিবু যাক, গিয়ে দেখে আসুক। শিবু তার বন্ধুবান্ধবদের নিয়ে গিয়ে এবার তাহলে দেখে আসুক, আর তার যদি কোণে পছন্দ হয় তাহলে তখন তার মা এবং কাকি বা অন্যান্য আত্মীয়া এবং বাবা কাকারা সবাই মিলে গিয়ে আশীর্বাদ করে বিয়ে পাকা করে আসবেন। তো শিবু কাকার তো মনে খুব আনন্দ হলো যে এতদিন ধরে তিনি এত বিয়েতে পরিবেশন করেছেন, এত কাজকর্ম করেছেন, অনেক প্রচুর বিয়ে টিয়ে দেখেছেন, এবার নিজের বিয়ে যা হয় আর কি, প্রত্যেক যুবক যুবতীর মনে যে আনন্দ হয়, তো তার মনেও সেই আনন্দের ঢেউ। এবার তিনি স্থির করলেন যে তার 2 বন্ধুকে নিয়ে তিনি কনে দেখতে যাবেন, মানে মেয়ে দেখতে যাবেন। এবার যে 2 বন্ধুকে নিয়ে তিনি যাবেন তার মধ্যে একজন ছিলেন তার গ্রামেরই, মানে তিনি গ্রামেই থাকতেন। আর একজন বন্ধু তিনি কলকাতায় কোনো চাকরি বা ব্যবসা কিছু একটা করতেন। তিনি প্রত্যেক শনিবার গ্রামে ফিরতেন, রবিবার দিনটা থেকে সোমবার দিন আবার তিনি কলকাতা ফিরে যেতেন। ফলে রবিবার ছাড়া ওই বন্ধুকে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। তাই একটি রবিবার, ভালো একটি দিন দেখে একটি রবিবার তারা যাবেন বলে স্থির হলো যে নির্দিষ্ট দিনে তারা তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলা গিয়ে বাস স্ট্যান্ডে মিলিত হবেন এবং সেখান থেকে বাসে করে তারা যাবেন মেয়ের বাড়িতে, মানে মেয়েদের গ্রামে আর কি। তো বাসে ছিল সেই গ্রামটি, মানে তার মেয়ের গ্রামটি ছিল তাদের মানে বাস রাস্তায় আর কি ছিল প্রায় 0.5 ঘন্টা 40 মিনিটের রাস্তা। তো তারা তো গিয়ে, শিবু কাকা তো ঠিক নির্দিষ্ট সময় গিয়ে উপস্থিত হয়েছেন, তার ওই গ্রামে থাকা বন্ধুও তাড়াতাড়ি গিয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু যে বন্ধু কলকাতায় থাকতেন তিনি কিন্তু অনেকটা দেরি করে ফেললেন। হয়তো তার কোনো কাজকর্ম ছিল, কারণ তিনি তো সপ্তাহে একটা দিনই থাকতেন গ্রামে, হয়তো কোনো কাজকর্ম ছিল পারিবারিক, তাই তার ফলে তার দেরি হয়ে গিয়েছিল। এবার সেই বন্ধু যখন গিয়ে পৌঁছালেন তখন কিন্তু বাস চলে গেছে। এবার এরা তো 3 বন্ধু কী করবেন বুঝতে পারছেন না। পরের বাস কিন্তু প্রায় 1.5 ঘন্টা বাদে, আর রবিবার বাসের কিন্তু সংখ্যা কম থাকতো। তো কী করবেন তারা বুঝতে পারছেন না। কিছুক্ষণ পর শিবু কাকা বললেন যে এই 1.5 ঘন্টা এখানে অনর্থক বসে থেকে কোনো লাভ নেই, চল আমরা হেঁটে চলে যাই, আমি শর্টকাট রাস্তা জানি, তোদের ঠিক নিয়ে যাব, গল্প করতে করতে চলে যাব। আর হ্যাঁ, এখানে বলি যে সময়টা ছিল মানে যিনি আমাকে বলেছেন গল্পটা, তিনি বললেন যে সময়টা না গরম না ঠান্ডা, হয়তো বসন্তকাল, মানে ফেব্রুয়ারি মার্চ মাস হয়তো হবে, আর গরমও নেই শীতও নেই, বেশ খুব প্লেজেন্ট একটা ওয়েদার। তো তারা হাঁটতে হাঁটতে রওনা দিলেন। প্রায় 1.5 ঘন্টা বাদে তারা গিয়ে পাত্রীর বাড়িতে গ্রামে গিয়ে পৌঁছালেন। এবার সেখানে গ্রামে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে তাদের নির্দিষ্ট বাড়িতে গিয়ে তারা উপস্থিত হলেন। এবং পাত্রীর বাড়িতে বলাই বাহুল্য যে তারা যখন দেখেছিলেন যে বাস চলে গেছে, তখন তারা ভেবেছিলেন কেউ নামেনি তাদের স্ট্যান্ডে, তখন তারা মানে বাস স্ট্যান্ডে তারা তো গিয়ে উপস্থিত ছিলেন এদেরকে রিসেপশন দেওয়ার জন্য, মানে পথ চিনিয়ে নিয়ে আসার জন্য। এবার তারা যখন দেখলেন যে কেউ নামলো না, তখন তারা ভাবলেন যে তাহলে কোনো কারণে তারা হয়তো আসতে পারেননি। এবার যখন দেখলেন যে পাত্র বন্ধুবান্ধব নিয়ে মানে সবান্ধব এসে উপস্থিত হয়েছে, তখন তো একটা আনন্দের ঢেউ খেলে গেল। খাওয়া দাওয়া হই হুল্লোড় কনে দেখানো সবই হলো।
এবার তাদের ফেরার পালা। তো মেয়ের বাড়ি থেকে, মানে মেয়ে পছন্দ হয়ে গেছিলো, আগেই পছন্দ হয়েছিল বাবার, আর শিবু কাকারও দেখে খুব পছন্দ হয়েছিল। তো মনে তো তাদের বেশ আনন্দ, তিন বন্ধুই খুব খুশি। এবার তারা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলেন, ফিরবেন এবারে। এবার একটু তাড়াহুড়ো করছিলেন, কারণ বিকেল মানে বিকেলও শেষ হয়ে আসছে, আর লাস্ট বাস। তো তাদের মেয়ের বাড়ি থেকে দুজন এলেন তাদেরকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিতে। তো তারা দাঁড়িয়ে গল্পগুজব করছেন, বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন। এমন সময় দেখলেন যে যেদিক থেকে বাস আসার কথা সেদিক থেকে 3-4 জন লোক আসছে। তো তারা বললেন যে, তারা কাছাকাছি এসে বললেন যে, তোমরা কি অপেক্ষা করছো বাসের জন্য? তো তখন এরা বললেন যে, হ্যাঁ, আমরা বাস ধরবো, সেই জন্যই অপেক্ষা করছি। বললেন যে, আজকে কিন্তু বাস পাবে না, যে বাসে তোমরা যাবো ভাবছো সেই বাসটা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ওই বাসে ছিলাম, কোনো রকমে প্রাণে বেঁচেছি, আর বাস কিন্তু আর নেই, রাস্তাও জ্যাম হয়ে গেছে, আর কোনো বাস আসবে না। এবারে এই 3জন কিন্তু মানে খুব চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে তারা ফিরবেন। তখন ওই মেয়ের বাড়ি থেকে যারা এসেছিলেন তারা বললেন যে, তাহলে আমরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা যান। তখন সেটা সেই পদ্ধতি তখন চালু ছিল। কিন্তু এদের তো 3জনেই যেহেতু একেবারে ইয়াং, তারা বললেন যে, না না, আমি গরুর গাড়ি করে টিকিস করে আমরা যেতে পারবো না এতটা রাস্তা। কোনো সমস্যা নেই, আমরা শর্টকাটে যেভাবে এসছিলাম হেঁটে আমরা ওইভাবেই চলে যাব। এখানে বলি যে যিনি কলকাতায় থাকতেন তিনি কিন্তু গরুর গাড়িতে যাবারই পক্ষপাতী ছিলেন, কারণ এই শিবু কাকা এবং তার ওই আরেক বন্ধুর মতো তিনি এত পরিশ্রম করতে পারতেন না। তিনি শহরে থাকতেন এবং তার কিন্তু এতটা পরিশ্রম করবার মতো ক্ষমতা ছিল না। তো তিনি কিন্তু আগ্রহ দেখালেন যে গরুর গাড়িতেই ফিরবেন, কিন্তু শিবু কাকা খুব জোরের সঙ্গে সেটাতে না করলেন। এবার কিছু তো আর করার নেই, নিমরাজি হয়ে তিনি তখন শিবু কাকাদের সঙ্গে হাঁটা দিলেন। তো এরা সেই শর্টকাটের রাস্তা যেদিক দিয়ে এসেছিলেন সেই রাস্তা ধরেই ফিরতে শুরু করলেন। আর তারা যখন এই শুরু করছেন ফিরতে, তখন ওই যে দুজন এসেছিলেন তাদের বাস স্ট্যান্ডে তুলে দিতে এসেছিলেন, তাদের মধ্যে একজন বললেন যে, বাবা, তোমরা কিন্তু একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে যে ভোলা বটতলায় যেন তোমরা কোনোভাবে দাঁড়িও না। তখন শিবু কাকা বললেন যে, হ্যাঁ হ্যাঁ, আমি ভোলা বটতলার কথা জানি, আমরা তো ওই দিক দিয়েই এসেছি, ওটার কথা আমি জানি, আমরা ওর ধারে কাছেও যাব না। তো তখন তারা বলে শেষ পর্যন্ত রওনা দিলেন। এবার এই ভোলা বটতলার কথা একটুখানি বলি। ভোলা বটতলা হচ্ছে এই দুটো যে গ্রাম, মানে মেয়ের বাড়ির গ্রাম আর শিবু কাকাদের গ্রাম, এই দুটো গ্রামের বেশ মাঝামাঝি জায়গায় ওই ভোলা বটতলাটি অবস্থিত। মানে ওইটা সম্পর্কে ওটা ছিল খুব একটা কুখ্যাত বা বিখ্যাত, যাই বলুন না কেন, ওটা ছিল ওরকমই একটা বট গাছ, যেটাতে নাকি ওই বটতলায় নাকি যদি রাতের দিকে কেউ গিয়ে দাঁড়াতো তাহলে সে কিছুতেই আর রাস্তা খুঁজে পেত না। তারপর সে বেরিয়ে যতই রাস্তা হাঁটুক না কেন, ঘুরে ঘুরে সেই নাকি বটতলাতেই এসে হাজির হতো। এরকম একটা জনশ্রুতি প্রচলিত ছিল। তারপর সে খুব অসুস্থ হয়ে পড়তো বা তার আর খোঁজ পাওয়া যেত না, তো এরকম নাকি ঘটনা কয়েকবার ঘটেছে বলে জনশ্রুতি আছে আশেপাশের গ্রামগুলোতে। তাই দিনের বেলা কেউ গেলেও রাত্রের দিকে কিন্তু সবাই সন্ধ্যের পর থেকে কিন্তু এই বটতলাটা সবাই এড়িয়ে চলতো। তো যাই হোক, শিবু কাকা তো স্থানীয় ছেলে, তিনি এটা জানতেন। তো তিনি বললেন যে, না, আমরাও ধারে কাছেও যাব না। তো তারা যাত্রা শুরু করলেন, হাঁটতে শুরু করলেন। বা আধ ঘন্টা মতো হাঁটার পরে সেই কলকাতার সেই বন্ধুটি বললেন যে, শিবু, আমি কিন্তু আর পারছি না, এবার একটু চা খেতে হবে। তো একটু চায়ের নেশা ছিল। শিবু কাকা বললেন, দাঁড়া দেখি যদি কোনো দোকান টোকান পাওয়া যায় তবেই, গ্রামের তো অবস্থা, সব সময় পাওয়া যেত না। তো শেষ পর্যন্ত তারা একটা চায়ের গুমটি খুঁজে পান এবং সেখানে একটু চা খেয়ে হাত পা ছাড়িয়ে নিয়ে একটু গল্পগুজব করে তারপর তারা আবার রওনা হন। তারপর তারা হাঁটছেন গল্প করতে করতে, মনে বেশ আনন্দ, চাঁদ উঠেছে, বেশ খুশি। শিবু কাকা তো খুশি, আর তার দুই বন্ধুও খুশি যে এবার বন্ধুর বিয়ে, সবাইকারই একটা আনন্দ হয়। তো কিন্তু বেশ কিছুক্ষণ পরে তাদের মনে হলো যে তারা যেন একই জায়গায় পাক খাচ্ছেন।
কিছুক্ষণ পর তাদের সম্বিত ফিরল। তখন মনে হলো যে তারা যেন একটা বট গাছের তলায়, মানে বড় গাছের তলায় দাঁড়িয়ে আছেন। এবার অন্ধকার হয়ে গেছে, তখন মানে সন্ধে গাঢ় হয়ে এসছে। তো ভালো করে তারা তাকিয়ে দেখলেন যে হ্যাঁ, বেশ বড় ঝুপসি একটা গাছ, মানে বেশ ঘন একটা গাছ। তখন শিবু কাকার মনে প্রথম সন্দেহ হলো যে তাহলে কি আমরা সেই ভোলা বটতলায় এসে হাজির হয়েছি? তো তার দুই বন্ধুও তখন কিন্তু বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে কিছু একটা গোলমাল হয়েছে। এবার রাস্তাঘাট বেশি ভালো চিনতেন কিন্তু শিবু কাকা, কারণ তিনি খুব গ্রামে গ্রামে খেলে বেড়াতেন, ব্যবসার কাজেও তিনি ঘোরাঘুরি করতেন, এবং তিনি একটু ওই ধরনের সমাজসেবার কাজ করতেন, ঘোরাঘুরি করতেন একটু বেশি। তো তিনি কিন্তু বুঝতেই পারলেন যে তারা কিন্তু সম্ভবত এই ভোলা বটতলাতেই এসে দাঁড়িয়েছেন। কিন্তু বন্ধুদের বললে বন্ধুরা ভয় পেয়ে যাবে, তাই তিনি বললেন যে তোরা একটা কাজ কর, তোরা কেউ কোনো ভয় পাস না, আমরা একটু হয়তো বিপদে পড়তে চলেছি, তোরা প্রত্যেকে নিজের মায়ের মুখটা স্মরণ কর, নিজের মাকে স্মরণ কর, আর যার যে ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতাকে স্মরণ কর। এবার শিবু কাকা বাড়িতে শিবের পুজো হতো। তার বাবা ছিলেন শিব ভক্ত। তিনি প্রত্যেক দিন সকালবেলা স্নান করে, মানে শীত গ্রীষ্ম 12 মাস তিনি স্নান করে শিবের মাথায় জল ঢেলে তার দিন শুরু করতেন। মানে তাদের ইষ্ট দেবতা ছিলেন মহাদেব। এবার শিবু কাকা তার মায়ের মুখ স্মরণ করছেন আর শিবকে মনে মনে, মহাদেবকে মনে মনে ডাকছেন। তিনি কিন্তু পুজো আচ্ছা কিছু করতেন না, তার প্রকৃতির মতো ওসব ছিল না, কিন্তু তিনি তখন ডাকছেন। তিনি মন্ত্রতন্ত্র কিছু জানেন না, তিনি শুধু স্মরণ করছেন তাকে, বলছেন যে আমাকে প্রভু, আমাকে রক্ষা করো, আমাকে মুক্তি দাও, এই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করো। বিশেষ করে তার সঙ্গে যে দুজন বন্ধু আছে তাদের জন্য তিনি আরও বিচলিত তখন, যে তার জন্য তার দুই বন্ধুও বিপদে পড়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখছেন, তাদের মনে হচ্ছে যে একটা যেন মানসিক বিভ্রম হচ্ছে তাদের, মানে তারা কথা বলতে চাইছেন বা মনে মনে যে দেবতাকে স্মরণ করতে চাইছেন, কিন্তু যেন পারছেন না, মানে মনটাকে তারা স্থিত করতে পারছেন না। এবং মাঝে মাঝেই তারা ভাবছেন যে এখান থেকে বেরিয়ে যাব, সেটাও পারছেন না। এই রকম অবস্থা বেশ খানিকক্ষণ চলে, মানে কতক্ষণ চলে সেটা তো তাদের স্মরণে নেই। হঠাৎ করে তারা দেখলেন যে সামনে দিয়ে, মানে কিছুটা দূর দিয়ে আপাদমস্তক একটা চাদর মুড়ি দেওয়া একটা লোক যাচ্ছে, এবং তার হাতে একটি লণ্ঠন। লোকটি ধীরে ধীরে তাদের সামনে দিয়ে যাচ্ছে দেখে তারা তিন বন্ধু পরিত্রাহী চিৎকার করে উঠেছেন, ও কাকা, ও কাকা, দাঁড়াও দাঁড়াও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও করে। কিন্তু লোকটির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তিনটি ছেলে যে তারস্বরে চিৎকার করছে তাতে কিন্তু তিনি কিন্তু দাঁড়ালেনও না, কোনো সাড়াও দিলেন না, মানে তিনি যেন শুনতেই পাননি। এবার এরা মনে করলেন যে এমন তো অনেক সময়তে হয় যে আমরা যখন খুব ভয় পেয়ে যাই তখন আমাদের গলার স্বর ফোটে না, আমরা হয়তো মনে করি যে আমরা খুব চিৎকার করছি বা কিছু, কিন্তু হয়তো আমার গলা থেকে হয়তো আওয়াজ বেরোচ্ছে না, হয়তো অব্যক্ত একটা শব্দ বেরোচ্ছে, আর উনি বেশ চাদর মুড়ি দিয়ে রয়েছেন, হয়তো উনি শুনতে পাননি। তো যাই হোক, তারা দেখছেন যে তারা চিৎকার করছেন, ওই লোকটি কোনো সাড়াও দিচ্ছে না, কিন্তু লোকটি ধীরে 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 এগিয়ে যাচ্ছে। খানিকটা এগিয়ে গিয়ে তাদের মনে হলো যে লোকটি তার হাতের লণ্ঠনটা যেন একটি বিশেষ ভঙ্গিতে দোলাচ্ছেন, মানে এমনভাবে দোলাচ্ছেন তাদের কাছে মনে হলো যে উনি যেন একটা কোনো পজিটিভ কিছু একটা ইঙ্গিত করছেন। মানে এদের মনে হয়েছিল যে উনি বলছেন যে এসো, আমার সঙ্গে এসো, আমাকে অনুসরণ করো, তাদের মনে হলো। তো তারা তখন প্রাণপণ শক্তিতে, মানে অনেক সময় হয় না, আমরা যখন মরিয়া হয়ে যাই তখন আমরা আমাদের নিজেদের যে যত কিছু আমাদের দুর্বলতা থাকে বা আমাদের যে লিমিটেশন থাকে সেটাকে আমরা ওভারকাম করতে পারি, মানে মরিয়া একটা প্রচেষ্টা। তারাও একটা মরিয়া প্রচেষ্টা করে তারা যে যার ইষ্টদেবতার নাম মানে সজোরে চিৎকার করে বলে তারা মানে ছুটতে শুরু করলেন। ছুটে গিয়ে তারা, মানে দৌড়ে গিয়ে তারা ওই যে লণ্ঠন হাতে লোকটি ছিল সেই লোকটির কাছে গিয়ে তারা দাঁড়ালেন, এবং তারপর তার পেছন পেছন তারা হাঁটতে শুরু করলেন। এবার কিছুক্ষণ পরে তারা দেখলেন
যে লোকটির যে মানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছিল যে লোকটি বৃদ্ধ বা বয়স্ক লোক, বৃদ্ধ না হলেও বয়স্ক লোক, একটু কুঁজো হয়ে হাঁটছেন। আর এরা তিনজন একদম টকবগে যুবক, কিন্তু তারা দেখছেন যে তারা কিছুতেই সেই লোকটির সঙ্গে যে দূরত্বটা তাদের ছিল সেটাকে তারা কিছুতেই ওভারকাম করতে পারছে না, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই যাচ্ছে। তো এরকম করে বেশ খানিকটা রাস্তা যাওয়ার পরে তারা লক্ষ্য করলেন যে তাদের যে স্কুল, মানে যে হাই স্কুলে তারা পড়াশুনো করেছেন তিনজনেই, সেই স্কুলের মাঠে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং যে লোকটির পিছু পিছু তারা এসেছেন সেই লোকটি যেন ভোজবাজির মতো মিলিয়ে গেছে। এবার স্কুলের মাঠে নিজেদেরকে আবিষ্কার করে তারা তো আনন্দে আত্মহারা হয়ে গেছেন এবং হৈ হৈ করে তারা চিৎকার করে উঠেছেন। এবার তাদের চিৎকার শুনে আশেপাশের যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো থেকে লোকজনরা কে কী হলো বলে তারাও বেরিয়ে এসেছেন। বিশেষ করে মানে স্কুলের পাশেই তাদের যে হেডমাস্টার, ওই স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তিনি থাকতেন। এবার এই হেডমাস্টারের কাছে মানে এই স্কুলেই তো এই তিনজন পড়েছেন এবং তাদেরকে তিনজনকেই কিন্তু ওই মাস্টারমশাই চিনতেন খুব ভালো করেই, মানে খুব ভালো করেই তারা জানতেন যে এরা তিনজন ছাত্র ছিল আমাদের, জানতেন, খুব স্নেহধন্য ছিলেন এরা। তো হেডমাস্টারমশাই তাদেরকে বললেন যে কী রে, কী ব্যাপার, তোরা এখানে কী করছিস এত রাতে, চিৎকার চেঁচামেচি? তখন শিবু কাকা সব ঘটনাটা খুলে বলেন। হেডমাস্টারমশাই তো শুনে তাদেরকে নিয়ে গেলেন তার ঘরে, নিয়ে গিয়ে বিশেষ করে যে ছেলেটি কলকাতার ছিল, মানে কলকাতায় চাকরি করত যে ছেলেটি, যে বন্ধুটি তাকে তিনি তখন খুব কাহিল হয়ে পড়েছেন। তাকে একটু গরম দুধ খাওয়ানো হলো, দিয়ে তাদের সবাইকে একটু মানে শুশ্রূষা করা হলো, প্রত্যেককে একটুখানি আশ্বস্ত করা হলো, করে বললেন যে ভয়ের কিছু নেই, আমি একটা গরুর গাড়ি করে দিচ্ছি, তোমরা চলে যাও। এবার পাশের গ্রামটাই তাদের গ্রাম, কিন্তু তাদের তখন আর এইটুকু অবস্থা নেই যে তারা হেঁটে আর তাদের গ্রামে ফিরবেন। তো মাস্টারমশাই গরুর গাড়ির ব্যবস্থা করে দিলেন এবং তারা গরুর গাড়িতে করে নিজেদের গ্রামে পৌঁছালেন। এবার সেই রাতে দেখা গেল যে তিনজনেরই কিন্তু জ্বর এলো। তবে শিবু কাকা এবং তার যে গ্রামের যে বন্ধু থাকতেন সেই মানে শিবু কাকা এবং তার সেই বন্ধু, তারা দুজন কিন্তু দুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। কিন্তু যে বন্ধু কলকাতায় কাজ করতেন সেই বন্ধুটি কিন্তু 5-6 দিন ধরে টানা জ্বরে ভুগতে শুরু করলেন। এবার পুরো ঘটনাটা তো গ্রামের সকলেই শুনেছেন। এবার তখনকার দিনে যা প্রচলিত ছিল, এখনও হয়তো আছে কোনো কোনো জায়গায় বা অনেক জায়গাতে, ঝাড়ফুঁক যা হয় আর কি, তাদের করা হলো এই সমস্ত মানে করে তাকে মানে ঝেড়ে দেওয়া যাকে বলে, যে ঝাড়া হলো, যে হয়তো কিছু হাওয়া বাতাস লেগেছে এরকম বলা হলো। কিন্তু 5-6 দিন পরে, যাই হোক স্বাভাবিক নিয়মেই হোক বা ওই ঝাড়ফুঁকের জোরেই হোক, তিনি সুস্থ হলেন। সুস্থ হবার পরে তিনি তার কর্মস্থলে মানে কলকাতায় ফিরে গেলেন। তিনি ফিরে গেলেন, কাজে যোগ দিলেন, কিন্তু কীরকম যেন একটা মানসিকভাবে তিনি যেন একটু অস্থির হয়ে থাকতেন সবসময়। মানে এই ঘটনাটি তার মধ্যে এমন প্রভাব ফেলেছিল যে সেটার থেকে তিনি আর বেরোতে পারলেন না। এরপর থেকে তিনি সকালে গ্রামে এলে বিকালে ফিরে যেতেন, রাত্রিবাস করতেন না। তবে শিবু কাকা এবং তার যে আরেক বন্ধু, তারা কিন্তু দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, মানে সুস্থ হয়ে গেলেন তারা। তাদের মধ্যে কিন্তু এই ঘটনার আর কোনো প্রভাব থাকলো না। এবার প্রশ্ন উঠল যে তারা যে কাজে গিয়েছিলেন, অর্থাৎ মেয়ে দেখতে, সেই ব্যাপারটা কি হবে। তো গ্রামের লোকেদের মধ্যে এবং তার পরিবার বা পরিজন, আত্মীয় স্বজন, সবার মধ্যে মোটামুটিভাবে দেখা গেল যে দুটো মত। বেশিরভাগেরই মত হচ্ছে যে ব্যাপারটা খুব একটা অলক্ষণে ব্যাপার, অর্থাৎ মেয়ে দেখতে গিয়ে তারা মানে তাদের প্রায় একটা মানে প্রাণ চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তো ব্যাপারটা প্রাণঘাতী হতে পারত, সুতরাং এই সম্বন্ধতে আর না এগোনোই ভালো। কিন্তু শিবু কাকার বাবা তিনি বললেন সম্পূর্ণ উল্টো কথা। তিনি বললেন যে আমি এতদিন ধরে শিবের মাথায় জল ঢেলেছি, আমি এতদিন ধরে আমার ইষ্ট দেবতাকে পুজো করেছি, মন প্রাণ দিয়ে ডেকেছি, কিন্তু আমি কোনোদিন তার দর্শন পাওয়া তো দূরের কথা, মানে কোনোদিন তাকে আমি অনুভব করতেও পারিনি সেইভাবে। কিন্তু আসলে
শিব মহাদেবী সেদিনকে, মানে আমার ইষ্ট দেবতা মহাদেবী সেদিনকে শিবুদের বাঁচিয়েছেন। তাহলে যে ঘটনার মধ্যে দিয়ে আমি আমার ইষ্ট দেবতাকে পেয়েছি আমার পরিবারের পাশে, তাহলে সেই ঘটনা কখনো অলক্ষণে হতে পারে না, বরং এটা সুলক্ষণ। এখানেই আমি আমার ছেলের বিয়ে দেব। তো শেষ পর্যন্ত সেই বিয়ে হয়, শিবু কাকার বিয়ে ওখানেই হয়, এবং তারা খুব সুখে সংসারও করেন দীর্ঘদিন, যা হয় আর কি, সুখে সংসার করেন, সন্তানাদি হয়, সংসার করেন। কিন্তু ওই দুটি পরিবারের মধ্যে, অর্থাৎ শিবু কাকাদের পরিবার এবং কলকাতায় চাকরি করা যে বন্ধুটি তার পরিবারের মধ্যে একটা দীর্ঘস্থায়ী নয়, মানে একটা স্থায়ী মনোমালিন্য দেখা দেয়। শিবু কাকার বিয়েতে তাঁরা কেউ আসেননি। তাদের মতে যে শিবু কাকার সঙ্গে মেয়ে দেখতে গিয়েই তাদের ছেলের এই রকম ধরনের পরিণতি হয়েছে। সে একটা মানসিকভাবে অস্থির হয়ে থাকে সবসময় ভয় পায়। সে কিন্তু আর খুব একটা সুস্থ হতে পারেনি, এবং তিনি নাকি কোনো আর বিয়ে শাদিও করেননি, মানে বিয়ে থাও তিনি করেননি, কারণ তার জীবনটাই আর নাকি সুস্থ ছিল না। তিনি যে কীভাবে একটা ভয় পেয়েছিলেন, তার মাথায় যে কীভাবে সেই ভয়টা গেঁথে গিয়েছিল, তার ফলে তিনি গ্রামে আর থাকতেও চাইতেন না, সব কিছুতেই ভয় পেতেন। এবং কিছুদিন পর তার মা বাবা মানে এই গ্রামের বাস উঠিয়ে, গ্রামের জমি জমা বা জায়গা সব বিক্রি করে দিয়ে কিন্তু তারা কলকাতায় ছেলের কাছে চলে যান। তবে তাদের যারা পরিবার পরিজন, মানে ওই বন্ধুটির পরিবার পরিজন যারা, মানে অন্যান্য যে আত্মীয় স্বজন গ্রামে ছিলেন, তাদের সঙ্গেও কিন্তু শিবু কাকাদের পরিবারের সম্পর্ক আর ভালো ছিল না। তো এইটুকু মনোমালিন্যের কথা বা এইটুকু অসুস্থতার কথা বাদ দিলে ঘটনাটি কিন্তু খুব মানে ইন্টারেস্টিং বলে আমার মনে হয়েছে। তবে ঘটনাটি আদতে কী ছিল, ভৌতিক না দৈবিক? মানে বটগাছতলায়, মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করব আমরা? ওই ভোলা বটতলা, তার তো একটা ভূমিকা ছিল সেখানে, যে মানুষকে সে যে ভুলিয়ে ঘোরাতো বারবার, এটার মধ্যে তো একটা ভৌতিক ছায়া আমরা দেখতে পাই। আর সেই লোকটি কে ছিল? এবার আমরা যদি একটু ভালো করে চিন্তা করে দেখি, তাহলে আমার মনে হয় যে এই ঘটনার মধ্যে ভৌতিক আর দৈবিক দুটো ঘটনারই একটু করে মিশেল রয়েছে। তো আপনাদের কি মত জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে, আবার বলছি, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে শেষ করছি।